আচ্ছা, হ্যালো সবাইকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো। হ্যালো হ্যালো। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যা নাই। বাট আমি ফেসবুক থেকে, পেজ থেকে আসলে দেখতে পাচ্ছি না, সেজন্য আমি মেনশন করতে পারছি না। তোমরা একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, ঠিক আছে? এখান থেকে হবে না মনে হয় এভরিওয়ান। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো তোমরা একটু সবাই সবাইকে ডেকে আনো। আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। ভেরি সরি যে আজকে 2-4 মিনিট লেট হয়ে গিয়েছে। আহ, এটা একটু আমার ইনকনভিনিয়েন্সের কারণে হচ্ছে লেট হয়ে গিয়েছে। সো সব কিছু ঠিক আছে তাই না? সাউন্ড টাউন্ড এখন তো সব কিছু শোনা যাচ্ছে। তাহলে আমরা চলো কথা না বাড়িয়ে ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে? ওকেই, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে মেনলি মিওসিস পড়াশোনা করব। আজকে আমাদের কোষ বিভাজনের 3 নম্বর পর্ব। সো এই যে আমরা যে আজকে মিওসিস পড়াশোনা করব, তার আগে গত ক্লাসের মাইটোসিস শেষ করে নিব, তাই না? এমনটাই তো হওয়া উচিত না? আমরা পড়তে যখন বসছি তখন ছাট পড়া আগে পড়বো না কখনোই। পড়ার রিভিশন দিতে পারি পড়ার শুরুতে, কেন? কারণ ওই মনে করো আমি এখন পড়তে বসছি, আমি কি করব, মাইটোসিসের যে 5টা স্টেজ আমি গতকালকে পড়ছি সেই 5টা স্টেজ আমি রিভিশন দিতে পারি। বাট আমি নতুন করে হচ্ছে মানে যখন মাইটোসিসের ওই অল্প একটু পড়া ওইটা শুরুতে পড়বো না। ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে একটা খুব দারুণ টেকনিক বলছি। কারণ শুরুতে একটা নতুন পড়া পড়লে যে পরিমাণ আগ্রহ থাকে, যে পরিমাণ ভালো লাগা থাকে, পুরাতন পড়া পড়লে কিন্তু ওই পরিমাণ আগ্রহ আর ভালো লাগা থাকে না। ঠিক আছে? সো আমরা হচ্ছে পুরাতন পড়াটা পড়বো না, আমরা হচ্ছে নতুন পড়া পড়ব। তারপরে আমি একদম যখন আমার আচ্ছা, আহ, এইটা বোধহয় একটু ভুল স্লাইড ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এইটা একটু ঠিক করে নিই। আহ, আচ্ছা, আমি এটা একটু ঠিক করে নেই। জাস্ট 2 মিনিট। হুম। এখান থেকে আমরা একটু ইমেলে চলে যাই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ম্যাম, মাইটোসিসের এই ধাপগুলো পয়েন্ট শেয়ার ব্যাখ্যা ফার্স্টে লিখবো নাকি চিত্র ফার্স্টে আঁকবো? খুবই সুন্দর প্রশ্ন। আমরা সবার আগে যে কাজটা করব, আজকে একটু ভুল বই ওপেন হয়ে যাওয়ার কারণে একটু ভেজাল হয়ে যাইতেছে। আমি সবার কাছে অনেক অনেক সরি যে বইটা ভুল ওপেন হয়ে গিয়েছে। এটা আবার ঝামেলা করতেছে।
ঠিক আছে, ওকে। এই যে কোষ বিভাজন হাসান স্যারের বইটা চলে এসেছে, আমরা এটা একটু ডাউনলোড করে নিই। আসলে আজকে অন্য একটা স্টুডিওতে ক্লাস নিতে গিয়ে আসলে সব ভেজাল বেঁধে গেছে, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন করেছো ইসরাত। সেটা হচ্ছে যে আপু, আমার হচ্ছে আগে চিত্র আঁকবো নাকি আগে ছবি আঁকবো? কখনোই আগে হচ্ছে ছবি আঁকা যাবে না, ঠিক আছে? সব সময় অ্যাটলিস্ট কিছু একটা বর্ণনা দিয়ে তারপরে ছবি আঁকতে হবে। সব সময় কিছু একটা বর্ণনা দিয়ে তারপরে ছবি আঁকতে হবে, ছবি কখনো আগে আঁকা যাবে না, ঠিক আছে? ওকে, ওকে, ফাইন। আমরা পিডিএফটা ওপেন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো চলো আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ? আচ্ছা, আগে সবসময় বর্ণনা, প্রথমে আগে উদ্দীপকের সাথে রিলেভেন্সি, হ্যাঁ? উদ্দীপকের সাথে সবসময় আগে রিলেভেন্সি, যে উদ্দীপকে কি কি বলেছে, কেন বলেছে, তারপরে চাইলে আমরা ছবি আঁকতে পারি, তারপরে বর্ণনা। মানে শুরুতেই ছবি আঁকা এই কাজটা করা যাবে না, শেষে ছবি আঁকাটা বেটার আর কি, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। বাট শুরুতে একটা ছবি এঁকে দিলে এটা করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে মাইটোসিসের যে সাইটোকাইনেসিস ছিল সেখান থেকে পড়ে ফেলেছিলাম। আমাদের এই জায়গা থেকে শুরু হবে, যে সাইটোকাইনেসিস না হলে কি হয়, এই জায়গা থেকে হচ্ছে আমাদের শুরু হবে, ঠিক আছে? আমরা একটু চলে যাই। আচ্ছা, মিওসিসের তো অনেক কথাবার্তা, আমি একদম সংক্ষেপে এই জিনিসটা বলে দিই। বাট তোমরা যখন পড়াশোনা করবা অবশ্যই মানে ছাট পড়াশোনা করতে যাবা না, পড়াশোনার আগ্রহ কমে যায়। তোমরা চেষ্টা করবা হচ্ছে নতুন পড়াশোনাগুলো করতে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফেসবুকে একটু দেখে নিই যে সবাই ক্লাস করতেছো, কারোর কোনো সমস্যা আছে কিনা এটা একটু দেখে নিই। দাগানো বই কোথায় পাবো, বই নিয়ে কি বসবো, বায়োলজি অনেক কঠিন। আচ্ছা, ঠিক আছে। দাগানো বই তো তোমাদের ওয়েব অ্যাপে আমি হচ্ছে শেয়ার করে দিয়েছি। বাট তোমাদের যেহেতু সমস্যা হচ্ছে বই পাচ্ছ না, আমি একটা কাজ করতেছি, আমি এখনই করতেছি, তাহলে তোমাদের হচ্ছে ঝামেলা মানে চুকিয়ে যাবে। সেটা হচ্ছে আমি এখনই তোমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে আমি হচ্ছে দাগানো বইয়ের যে পিডিএফটা আছে সেটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি দাগানো বইয়ের পিডিএফটা শেয়ার করে দিচ্ছি। দাগানো বই কোষ বিভাজন, ঠিক আছে? পোস্ট করে দিয়েছি, এখনই পোস্ট করে দিয়েছি, গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে, এই যে পোস্ট হচ্ছে, পোস্ট করে দিয়েছি। ওকে, ঠিক আছে, ফাইন। ওকে, ঠিক আছে। চলো স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যে পড়াশোনাটা শুরুতে করব সেটা হচ্ছে মাইটোসিসের যেই ঘটনাগুলো আমরা পড়তেছিলাম, এইটা আমরা আগে একদম কম সময়ের মধ্যে শেষ করে ফেলি, চলো। আচ্ছা, সো মনে করো যে একটা কোষ ও বিভাজন হচ্ছে, ও বিভাজন হতে হতে ওর মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা আমার হচ্ছে বিভাজন হচ্ছে। সো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে মানে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে। এরপরে মানে এটা গেল ক্যারিওকাইনেসিস, এরপরে সাইটোকাইনেসিস হওয়ার কথা। এখন এই যে সাইটোকাইনেসিস না হয়ে ওর নিউক্লিয়াস আবারও বিভাজন হচ্ছে, অর্থাৎ এরকম হয়ে যাচ্ছে। তো একটা কোষে যদি সাইটোকাইনেসিস না ঘটে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তাহলে সেখানে নিউক্লিয়াস অনেক বেশি বেশি ডিভিশন হয়ে যায়, যেটাকে আমরা মুক্ত নিউক্লিয়ার ডিভিশন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলতে পারি। তো এইরকম যখন একটা কোষ তৈরি হয়, এই কোষটা যদি উদ্ভিদ কোষে তৈরি হয়, উদ্ভিদ কোষ, আর এরকম একটা কোষ যদি আমাদের হচ্ছে প্রাণী কোষে তৈরি হয়, এটা হচ্ছে প্রাণী কোষ, এটা। সো এই যে এটা যদি তৈরি হয়,
তাহলে আমাদের এই উদ্ভিদ কোষকে আমরা সিনোসাইটিক এবং প্রাণী কোষকে আমরা প্লাজমোডিয়াম বলি। এরকম একটা কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হলে সিনোসাইটিক, আর প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি হলে প্লাজমোডিয়াম। আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্লাজমোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা বলি, দেখো এই সিনোসাইটিক বানানটা খেয়াল করো। সিনোসাইটিক বানানটা হচ্ছে কোইনোসাইটিক। আমরা সারা জীবন এটা তো পড়ে গেছি অনার্সে। আমাদের যেদিন মানে ইন্টারে পড়ে গেছি, অনার্সে যেদিন প্রথম আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওই দিন এই বানানটা আমাদেরকে স্যার জিজ্ঞেস করছিল। আশ্চর্যজনকভাবে আমরা 70 স্টুডেন্ট ছিলাম, আসলে 70-এর বেশি ছিলাম, কিছু ডিআরডি স্টুডেন্ট ছিল, সবাই কেউ এই বানানটা বলতে পারে নাই। ওখানে বাংলা ভার্সনই সবাই ছিল, ইংলিশ ভার্সন আসলে ওরকম কেউ ছিল না আমাদের ব্যাচে। সো ওরা কেউ এই বানানটা বলতে পারে না। বানানটা হচ্ছে কোইনোসাইটিক, আসলে বানানটা সিনোসাইটিক না। উচ্চারণ সিনোসাইটিক হলো, অনেকে সি দিয়ে লিখছে, অনেকে এস দিয়ে লিখছে, অনেকে সিইএ লিখছে, কিন্তু কেউ কো কো দিয়ে কেউ স্টার্ট করে নাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবে অ্যাডমিশনে, কিন্তু এইটাই মনে করো নিচের কোনটি হচ্ছে উদ্ভিদের মুক্ত নিউক্লিয়ার ডিভিশন এরকম দিয়ে তোমার সিনোসাইটিক বানান একদম ইংলিশেই দিয়ে দিবে। যারা বাংলা ভার্সন আসো অ্যাডমিশনে কিন্তু ইংলিশ বানান দিয়ে দেয়, ঠিক আছে। সো এইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, আচ্ছা মানে জানতে হবে। সো এই ঘটনার একটা হচ্ছে উদাহরণ হচ্ছে ডাবের পানি। ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি কি? ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল, ঠিক আছে। সো এইরকম ঘটনা আমরা শৈবালে, ছত্রাকে, প্রাণী কোষে অনেক জায়গায় এরকম দেখতে পাই, যেখানে হচ্ছে একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস। সো একটা কোষের ভিতরে আসলে অনেকগুলো নিউক্লিয়াস থাকলেই সেটা উদ্ভিদ কোষ হলে আমরা সেটাকে সিনোসাইটিক, আর প্রাণী কোষ হলে সেটাকে আমরা প্লাজমোডিয়াম বলবো। আচ্ছা গেল। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, এটা আমি পড়াবো না, কারণ এটা অলরেডি অনেক কথা বলেছি, এটা নিয়ে পড়ানোর কিছু নাই। আচ্ছা, এখন মাইটোসিসের গুরুত্ব তোমরা অবশ্যই পয়েন্টগুলো মেমোরাইজ করবে। এই পয়েন্টগুলো আমি অনেক সময় দেখা যায় যে হচ্ছে এসএসসি স্টুডেন্টদেরকেও লিখে দিই এই বই থেকে কালেক্ট করে, কারণ এটা হচ্ছে বেশ ভালো আছে এই বইটাতে। হ্যাঁ, তো প্রথমে দেখো লেখা আছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তুমি শুধু পয়েন্টগুলো পড়ো, ভেতরে দরকার নাই পড়ার। দেহ গঠন, আমরা জানি যে মাইটোসিস হলে দেহ গঠন হবে এবং দেহের হচ্ছে বৃদ্ধি হবে। ইভেন যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ গঠন হতে গেলেও আসলে হচ্ছে মাইটোসিস লাগবে। এরপর হচ্ছে বংশবৃদ্ধি। আচ্ছা, আমরা জানি যে আমরা আমাদের বংশবৃদ্ধি করার জন্য যে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হয় সেটা আমরা মিওসিসের মাধ্যমে করি, কিন্তু মাইটোসিস যেটা করে, মাইটোসিস কিন্তু আমাদের হচ্ছে এই বংশবৃদ্ধিটা করে। মাইটোসিস এই আমাদের এই বংশবৃদ্ধিটা করে। এই যে মাইটোসিস আমাদের এই বংশবৃদ্ধিটা যে করলো, এটা কিভাবে করলো এবং কোন কোষে করলো? যারা এক কোষী প্রাণী হয় তারা কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কিন্তু ওদের যদি মনে হয় যে ওরা বংশবৃদ্ধি করবে তাহলে কিন্তু ওরা মাইটোসিস করে। অর্থাৎ যারা এক কোষী প্রাণী তাদের বংশবৃদ্ধি হবে হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। যারা বহুকোষী প্রাণী যেরকম আমরা, আমাদের বংশবৃদ্ধি হবে হচ্ছে মিওসিসের মাধ্যমে। তাহলে এক কোষীর বংশবৃদ্ধি মাইটোসিস, বহুকোষীর বংশবৃদ্ধি মিওসিস। এটা কিন্তু একই সাথে মিওসিসের গুরুত্ব পড়া হয়ে যাচ্ছে। সো এই যে আমাদের এককোষী সুকেন্দ্রিকটাও, আবার এককোষী সুকেন্দ্রিক মানে কি? এককোষী তো হচ্ছে আদিকোষীও আছে, যেরকম হচ্ছে ব্যাকটেরিয়া, ওরা কিন্তু অ্যামাইটোসিসে করে, কিন্তু সুকেন্দ্রিক যেরকম এককোষী শৈবাল, এককোষী ছত্রাক, এককোষী অ্যামিবা, এগুলো কিন্তু আমাদের এককোষী সুকেন্দ্রিক। এই যে ক্ল্যামাইডোমোনাস, এই যে ক্ল্যামাইডোমোনাস, এটা কি জানো? এটা হচ্ছে একটা শৈবালের নাম। এটা একটা শৈবালের নাম। শৈবাল ছত্রাকের চ্যাপ্টার আমি খুব সুন্দর করে মজা নিয়ে তোমাদেরকে একদম ফ্রি প্লেলিস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, কারণ এই চ্যাপ্টারটা আসলে পড়তে গিয়ে অনেক প্যারা খাইতে হয়। ইভেন হচ্ছে দেখা যাচ্ছে যারা এটা পড়ায় তারাও অনেক প্যারা খায়, কারণ এটা আসলেই প্যারার নাম। আমার কাছে দেখো ক্লামাইডোমানাস, আমার কাছে মনে হয় কি যে আমার ঘরের বাচ্চা। আমার কাছে ক্লামাইডোমানাস এরকম মনে হয়, কারণ এই ক্লামাইডোমানাস বানান আমার কাছে ইটস জাস্ট মানে এটা কোনো ব্যাপারই না, কারণ আমি এতবার এটা জীবনে পড়ছি, ঠিক আছে। সো আমি জানি যে ওই চ্যাপ্টারটা কিভাবে আসলে তোমাদেরকে গুছিয়ে দেওয়া যাবে, তো সেটা আমি চেষ্টা করবো, এই জন্যে আমি ওই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের আগে দিব। আচ্ছা, সো এরপরে জননাঙ্গ সৃষ্টি। আমি আগেই বলছি যে কোনো অঙ্গ সৃষ্টি হওয়া, সেটা শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে, প্রজনন, যে কোনো অঙ্গ সৃষ্টি হয় এটা কিন্তু মিওসিসের মাধ্যমে হবে না, যে কোনো অঙ্গ সৃষ্টি হবে মাইটোসিসের মাধ্যমে। এবং জনন কোষ, আমি বারবার বলছি জনন কোষের জীবনেও মিওসিস হয় না।
জননকোষ যদি হ্যাপ্লয়েড হয়, সেই হ্যাপ্লয়েড জননকোষের জীবনেও মিওসিস হবে না। সো জননকোষের সংখ্যা যদি আমি চাই যে বাড়াবো, তাহলে কিন্তু আমি মাইটোসিস দিয়ে বাড়াবো, কারণ জননকোষে হবে হচ্ছে মাইটোসিস, মিওসিস কখনোই হবে না। নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যেহেতু আদিকোষ, মাতৃকোষ এবং অপত্যকোষে সেম থাকবে, সো সেটাও রক্ষা হবে। ক্রোমোজোমের সমতা রক্ষা হবে, এগুলো তোমরা জানো, ক্রোমোজোমের সমতা রক্ষা, এগুলো বারবারই পড়েছি, এটা আমি আর বলতেছি না। ক্ষতস্থান পূরণ হবে, ক্রমাগত ক্ষত পূরণ। পুনরুৎপাদন, পুনরুৎপাদন মানে হচ্ছে যে এই যে আমাদের কিছু কিছু কোষ আছে যারা হচ্ছে জীবনকাল অনেক বেশি সীমিত, যেরকম লোহিত রক্তকণিকা, এটা কিন্তু মাত্র 120 দিন বাঁচে, তোমরা জেনে থাকবা বা পরেও জানবা, মাত্র 120 দিন একটা লোহিত রক্তকণিকা বাঁচে। তাহলে এই যে নতুন লোহিত কণিকা রক্তকণিকা যে পুনরুৎপাদন হবে, এগেইন উৎপাদন হবে, এটা কিন্তু আমাদের মাইটোসিস দিয়ে হবে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, মানে বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, একটা বৈশিষ্ট্য স্থির হওয়া, স্থির বজায় রাখা, এইটা হচ্ছে আমাদের মাইটোসিস করে। এবং অনিন্ট্রোমাইটোসিসের সুফল হচ্ছে মানে কুফল হচ্ছে, অনিন্ট্রোমাইটোসিস মানে হচ্ছে যখন মাইটোসিস অনেক বেশি হয়, কোষ বিভাজন চলতেই থাকে চলতেই থাকে, তখন অনেকগুলো কোষের একটা গুচ্ছ তৈরি হয়। এই কোষের যে গুচ্ছ, একে বলা হয় হচ্ছে টিউমার। এবং অনেকগুলো টিউমার যখন একসাথে হয়, তখন কি তৈরি হয়ে যায় বলো তো, কে বলতে পারবে? অনেকগুলো টিউমার একসাথে হলে কি হয়? অনেকগুলো কোষ একসাথে হলে টিউমার হয়, আর অনেকগুলো টিউমার একসাথে হলে কি হয়? সবাই বলো তো দেখি, কে বলতে পারে সবার আগে? আচ্ছা, এরপরে হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে এখানে বিভিন্ন জিনিস বলেছে। আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম, আমি একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, যারা ক্লাসে আসো, সারা জীবন কাজে লাগবে। আমি একটা কথা জাস্ট এক লাইনে তোমাদেরকে সংক্ষেপে বলবো, ঠিক আছে? সারা জীবন দেখবা কাজে লাগবে। ওকে, আচ্ছা। সো এই যে আমাদের ক্যান্সার নাকি, হ্যাঁ পড়া ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এখন অনলাইনে সব, মানে আমি নিজেও তোমাদেরকে ফ্রি প্লেলিস্ট সব প্রোভাইড করে দিব। সো এখন আসলে অনলাইনে সব রকম রিসোর্স আছে তোমার পড়াশোনা করার জন্য, মানে তুমি চাইলেই মনোযোগ দিয়ে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে চলে যেতে পারবা। কিন্তু আমি কি চাই জানো, তোমরা পড়াশোনা শুধু পড়বা না, তোমরা হচ্ছে পড়াশোনাটাকে ওন করবা। মানে তোমরা পড়াশোনা কি অনেক বেশি বুঝবা, ওন করা মানে কি অনেক বেশি বুঝতে হবে, অনেক ডিপ বুঝতে হবে, অনেক ডিটেলস বুঝতে হবে না। মানে হচ্ছে তোমরা পড়াশোনাটা যে কাজটা করবা, নিজে বুঝার চেষ্টা করবা। একটা পড়াশোনা নিজে বুঝলে অনেক বেনিফিট পাওয়া যায়। মানে সব সময় টিচার আমাকে সব কিছু বুঝাই দিবে, এই চিন্তা থেকে তোমাদের বেরোয় আসতে হবে। কিছু কিছু জিনিস বইয়ের একটা দুটো লাইন নিজে বোঝার চেষ্টা করবা। এখন তো এআই এর যুগ, তুমি যদি লিখে দাও যে অনকোজেনেসিস কাকে বলে, এটা এআই তোমাকে আরো, এখানে তো শুধু লেখা আছে টিউমার সৃষ্টি হওয়াকে অনকোজেনেসিস বলে। অনকোলজিস্ট মানে যে হচ্ছে ক্যান্সারের ডাক্তার, এটা ডাক্তারের চেম্বারে গেলে বিভিন্ন জায়গায় এটা লেখা থাকে, যারা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট দেখে তাদেরকে লেখা থাকে। অনকোজিন হলো যেটা ক্যান্সার তৈরি করে, সেটা। কার্সিনোজেনিক হচ্ছে যেই পদার্থটা ক্যান্সার তৈরি করে। এখন তো ফলে শাকসবজিতে বিভিন্ন ভেজাল। আমার কথা হচ্ছে তুমি একটু নিজে পড়ার চেষ্টা করে দেখো। সেলফ লার্নিং যারা করে, আমি তোমাদেরকে একদম প্রমাণ দেই। আমি ইউনিভার্সিটি কোনো টিচারকে ছোট করছি না, বাট আমি ক্লিয়ারলি বলতেছি, আমি ইউনিভার্সিটিতে ক্লাস একটা কারণে করতাম। তোমরা কি গেস করতে পারো সে কারণটা কি? সেই কারণটা হচ্ছে ডিন শর্ট পাওয়ার জন্য। যেহেতু 75% অ্যাটেন্ডেন্স না হলে আমাকে ডিনস আউট দিবে না, আমি সেই কারণে হচ্ছে ক্লাস করতাম। আমি সকালে ঘুমাতে অনেক পছন্দ করি, কিন্তু আমি সেই ঘুম উপেক্ষা করে শুধু ক্লাসের জন্য আমি হচ্ছে উঠে যেতাম। আমি এর আগে মিরপুরের এদিকে থাকতাম আমার মামার বাসায়, পরে আমি হলে চলে গিয়েছি, কারণ আমার হচ্ছে এখান থেকে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যেত, সেই জন্য আমি হলে চলে গিয়েছি। আপু সাইকেল টু শুরু করেন প্লিজ। ভাইয়া আমি সাইকেল টু শুরু করব না, সাইকেল টু তোফাইল ভাইয়া করবে, এটা সম্পূর্ণ তোফাইল ভাইয়ের দায়িত্ব, যেহেতু আমি সাইকেল টু থেকে থাকছি না তোমাদের সাথে, মানে আমি কন্টিনিউ করছি না। বাট হ্যাঁ, আমার ইউটিউবে তোমরা আমার ক্লাস হচ্ছে পাবা, বাট আমি সাইকেল টু থেকে কন্টিনিউ করছি না। ইনশাল্লাহ পরে তোমাদেরকে কোনো সময় আবার হচ্ছে পড়াবো। হ্যাঁ, আচ্ছা, যে কথাটা বলছি শোনো, একটু খুব ইম্পর্টেন্ট। সো আমি ইউনিভার্সিটিতে একটা কারণেই ক্লাস করতাম, সেটা হচ্ছে ডিন সাওয়ারটা পাওয়ার জন্য। আদারওয়াইজ আমি ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে বসে আসলে খুব একটা পড়াশোনায় মনোযোগ দিতাম না। আমি বিভিন্ন কাজ, ইভেন এমনও দিন গেছে যে আমি হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে মানে অন্য কোনো কাজ করতেছি, এরকমও হয়েছে। এটা করা উচিত না আমি জানি, বাট ব্যাপার হচ্ছে আমার না নিজে পড়তে অনেক ভালো লাগতো।
আমাকে যখন একটা স্লাইড দেওয়া হতো সেটা আমি নিজে ডিসকভার করে যে পড়বো, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে পড়বো, তারপরে আমি হচ্ছে বিভিন্ন গুগলে সার্চ দিয়ে পড়বো, বই দেখে ইভেন পড়বো, ইউনিভার্সিটি বইগুলো তো অনেক মোটা হয়, এইগুলো করাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এবং আমাদের অ্যাটেন্ডেন্সে 2.5 মার্ক ছিল। আমি সবসময় বিশ্বাস করতাম যে এই 2.5 মার্ক আসলে আমার রেজাল্টে কোনো খুব একটা বেশি প্রভাব ফেলবে না। সো এই 2.5 মার্কের জন্য আমার বাকি ফ্রেন্ডরা কিন্তু ক্লাস করতো। আমার বাকি ফ্রেন্ডদের ক্লাস করার রিজন ছিল ওই 2.5 মার্ক, কিন্তু আমার ক্লাস করার রিজন ছিল হচ্ছে শুধুমাত্র ডিনস অ্যাওয়ার্ড পাওয়া। এই ডিনস অ্যাওয়ার্ডটা যদি না থাকতো আমি হয়তো 50% ক্লাস করতাম, আর 50% তোমাদের এদিকে এত বেশি মনোযোগ দিতাম যে হয়তো আজকে আমার সবগুলো প্লেলিস্ট তৈরি হয়ে যেত, একদম তোমাদের ফুল বইয়ের প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে থাকতো। সো আমি এই কাজটা আমার হ্যাবিটের মধ্যে কেন চলে আসছে, আমি স্কুল কলেজে অত ভালো টিচার পাই নাই। সো যেহেতু আমি স্কুল কলেজে অনেক ভালো টিচার পাই নাই, আমি তখন হচ্ছে পড়াশোনা নিজে নিজেই করতাম। এই পড়াশোনা নিজে নিজে করতে করতে আমার এমন হ্যাবিট হয়ে গেছে, আমার যে কোনো পড়াশোনা নিজে করতেই ভালো লাগে বেশি। যে কোনো পড়াশোনা আমার নিজে করতে ভালো লাগে। আমি থ্রু আউট দ্য টাইম আমি কিন্তু প্রচুর টিউশন করাইছি। আমি কখনোই টিউশনে শুধু বায়োলজি আমার কোনো স্টুডেন্টকে পড়াই নাই। আমি সব সময় বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট হচ্ছে আমার স্টুডেন্টকে পড়াইছি। ইংলিশ ভার্সনের স্টুডেন্ট বেশি পড়াইছি, বাংলা ভার্সনও পড়াইছি, বাট ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আমি বেশি পড়াইছি। সব সময় কেমিস্ট্রি এবং বায়োলজি পড়াইছি। কয়েকদিন পরে দেখা গেছে যে স্টুডেন্ট বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো আমার কাছে পড়ছে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ আমি কখনো পড়াই নাই। কারণ ফিজিক্স আর ম্যাথ আমি এনাফ বুঝে পড়ার মতো ইন্টারে টাইম পাইছিলাম না। মানে ওইটাতে আরেকটু এফোর্ট দিতে হতো বা আরেকটু অনার্সের নলেজ লাগতো। যদি আমি অনার্সে ফিজিক্স বা ম্যাথের রিলেটেড কোনো ডিপার্টমেন্টে পড়তাম, ওইটার কনসেপ্ট আমার আরও ক্লিয়ার হতো, যেটা আমি একদম স্বীকার করতেছি যে ফিজিক্স এবং ম্যাথ বিশেষ করে ইন্টারের পড়ানোর মতো নলেজ আমার মধ্যে হচ্ছে আসে নাই কখনো। কারণ আমার ওই সময়ও আমি টাইম পাই না যে আমি ফিজিক্স আর ম্যাথ অনেক বেশি পড়বো, অনেক ভালো এফোর্ট দিয়ে পড়বো, এটা আমি হচ্ছে কখনোই সময় পাই না এটা করার জন্য। ডিনস শর্ট না বাবা, ডিনস অ্যাওয়ার্ড, ঠিক আছে? ডিনস অ্যাওয়ার্ড মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সব থেকে সম্মানসূচক অ্যাওয়ার্ডের মধ্যে একটা অ্যাওয়ার্ড হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড। এটা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে মাত্র 5 জনকে দেয়, এবং শুধুমাত্র ওই যে বললাম যে অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স ছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া থাকে একটা ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তার একাডেমিক ইয়ারে কোনো হচ্ছে পরীক্ষা দ্বিতীয়বার দেওয়া যাবে না, কোনো পরীক্ষা ইমপ্রুভমেন্ট নেওয়া যাবে না, সে কোনো রিয়ার্ড স্টুডেন্ট হতে পারবে না, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার বেসিসে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবং লাস্টে হচ্ছে সিজিপিএ দেখা হয়, সিজিপিএ ছাড়াও মার্ক দেখা হয়, অনেকগুলো প্যারামিটার টপকায়ে গিয়ে আমাদের হচ্ছে ডিনস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আমার সম্ভবত অ্যাটেন্ডেন্স ছিল 92%, 92 কি 93%, যেটা আসলে আমার জন্য মেনটেন করা অনেক কঠিন ছিল। ঠিক আছে, আমার অনেক ফ্রেন্ডদের কিন্তু অ্যাটেন্ডেন্স আমার থেকে অনেক বেশি, কিন্তু ওদের অ্যাটেন্ডেন্স মেনটেন করার আমার অ্যাটেন্ডেন্স মেনটেন করার মধ্যে আকাশ জমি তফাৎ আছে। ওকে, কারণ আমি দেখা যাচ্ছে পুরো টাইমটাই হচ্ছে তোমাদের পিছনে দেওয়ার চেষ্টা করতাম, সো আমার জন্য এটা অনেক ডিফিকাল্ট ছিল। আচ্ছা, সো আমি এই জন্য চাই, যেটা এতক্ষণ তো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যে আমি এই জন্য চাই তোমরা কিছু কিছু অংশ নিজের থেকে পড়ো। আমি নেক্সট ক্লাসে এটার সমাধান দিব। তোমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস প্লিজ একটু নিজের থেকে পড়বা। এটার কনসেপ্টটা তো তোমরা অলরেডি জানো। সো ডিটেলস এই যে বিভিন্ন লাইনগুলো যেগুলো আছে, এগুলো তোমরা একটু, এখানে মাইটোটিক ইন্ডেক্স যেটা, সেটাও তোমরা একটু নিজের থেকে পড়বা। মাইটোটিক ইন্ডেক্স যখন বেশি হয় তখন একটা ডাক্তার বুঝতে পারে যে হ্যাঁ ওর ক্যান্সার হয়েছে। ওকে, আচ্ছা, সো এটা গেল। এবার আমরা মিওসিসে চলে আসি। মিওসিসের এইখানে অনেক কথাবার্তা বলছে, এগুলো যদি আমরা মিওসিসটা পুরো পড়ে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো, বাট আমি একটু মাইটোসিসের সাথে মিওসিসকে কম্পারিজন করে কয়েকটা কথা বলি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। মাইটোসিস হচ্ছে কোষ বিভাজনের ফলে দুটো অপত্য কোষ পাওয়া যায়। মিওসিসের কোষ বিভাজনের ফলে 4টা অপত্য কোষ পাওয়া যায়। মাইটোসিসে এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম হয়, এবং মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। মাইটোসিস হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুই ধরনের কোষেই ঘটতে পারে। মিওসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হচ্ছে ঘটে, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যায়, সো ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে এবং হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। আমাদের বডিতে জনন মাতৃকোষে, আমাদের বডি মানে যারা আমরা উন্নত জীব আছি তাদের জনন মাতৃকোষে আমাদের হচ্ছে মিওসিসটা হয়, এবং বাকি যারা আছে মানে অন্যান্য যারা আছে তাদের হচ্ছে মিওসিস তো আমাদের হলো জনন মাতৃকোষে মিওসিস হয়, আর অন্যান্য যারা আছে মানে যারা নিম্ন শ্রেণীর জীব তাদের আবার জাইগোটে মিওসিস হয়।
জাইগোটে কিন্তু আমাদের মাইটোসিস হয়, বাট নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মিওসিস হয়। সো নিম্ন শ্রেণীর জীবে কেন জাইগোটে মিওসিস হয় এটা আমি তোমাদেরকে একদম খুবই সহজ করে বুঝাবো। এটা আমি তোমাদের মতো এই যে আসলে বুঝতাম না। সো এইটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, এই কোষটা হচ্ছে বাবার শরীরের কোষ, এই কোষটা হচ্ছে মায়ের শরীরের কোষ। সো এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এখন যেহেতু এটা হ্যাপ্লয়েড কোষ, এরা যদি চায় যে এরা জনন কোষ তৈরি করবে, তাহলে এখান থেকে হালকা মডিফিকেশন করবে এবং হচ্ছে আমাদের একটা জনন কোষ তৈরি করে দিবে। এখান থেকে আমার একটা জনন কোষ তৈরি করে দিবে। এই যে এখান থেকে যে আমাদের একটা জনন কোষ তৈরি করে দিল, হালকা মডিফিকেশন করলো এবং হচ্ছে একটা জনন কোষ আমাদের প্রোডাকশন করে দিল। এই জনন কোষ তো এন, কারণ মডিফিকেশন করে হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের বিভাজন হয় নাই। সো এই জনন কোষ দুটো যখন মিলিত হবে, এটা কি হবে? এটা অবভিয়াসলি 2n হবে। এখন এটা তো হচ্ছে জাইগোট। এখন তুমি বলো, তুমি কি চাও? যে এই জাইগোটটা ওর বাবা মায়ের মতো হোক, মানে এই বাচ্চাটা কি ওর বাবা মায়ের মতো হোক চাও, নাকি হচ্ছে নিজের মতো হোক চাও? এই বাচ্চাটাতে মানে এখানে যদি আমরা মাইটোসিস করি, এই বাচ্চাটা কিন্তু ডিপ্লয়েড, বা এই বাচ্চাটা ডিপ্লয়েড থেকে বড় কথা, এখানে যদি ক্রোমোজোম সংখ্যা 11 হয়, এই বাচ্চাটার ক্রোমোজোম সংখ্যা কিন্তু 22। তাহলে বাচ্চার ক্রোমোজোম সংখ্যা 22, বাবা মায়ের ক্রোমোজোম সংখ্যা 11, একটু ভেজাল পেকে গেল না? সবাই আমাকে বলো, একটু ভেজাল পেকে গেল না? তাহলে এখানে কোন কোষ বিভাজন হওয়া উচিত? সবাই আমাকে বলো, এখানে কোন কোষ বিভাজন হওয়া উচিত? আমাদের জাইগোটে তো মাইটোসিস হয়, সেটা আমরা জানি। প্রত্যেকটা বাচ্চার কি আছে বলো তো? ওর বাবা মায়ের মতো হওয়ার অধিকার আছে না? প্রত্যেকটা বাচ্চার ওর বাবা মায়ের মতো হওয়ার অধিকার আছে না? আচ্ছা, সো এই কারণে এই জায়গাতে আমাদের কি হয়? মিওসিস হয়। এবং মিওসিস হলে এই জায়গাতে আমাদের এন এর মতো একটা কোষ তৈরি হয়ে যায়। তারপরে এটাতে মাইটোসিস হয়ে সেই বাচ্চাটা তৈরি হলো, এই যে এরকম একটা বাচ্চা তৈরি হলো। ঠিক আছে? তাহলে নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ যাদের দেহকোষই হ্যাপ্লয়েড, ওর কিন্তু দেহকোষ হ্যাপ্লয়েড ছিল, যাদের দেহকোষ হ্যাপ্লয়েড তাদের জাইগোটে মিওসিস হয়। তাহলে জাইগোটে কিন্তু মিওসিস হয়, কিন্তু নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মিওসিস হয়। এবং জাইগোটে যখন মিওসিস হয় তখন কিন্তু জাইগোট হচ্ছে 2n। আমাদের বডিতেও 2n, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের বডিতে জাইগোট 2n হইলেও আমরাও তো 2n। সো আমরা মাইটোসিস করতে পারি, কিন্তু নিম্ন শ্রেণীর জীবে যেহেতু ওরা হ্যাপ্লয়েড, সো ওদের জাইগোটে কি হয়? ওদের জাইগোটে হচ্ছে মিওসিস হয়। আমাদের জনন মাতৃকোষে মিওসিস হয়। এই কথাগুলাই বইয়ের এই অংশে কতবার বলা আছে। এই দেখো, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে। দেখছো আমি এটাই বুঝাইলাম না? যে যারা ডিপ্লয়েড মানে আমরা, আমাদের জনন মাতৃকোষে, এবং যারা হ্যাপ্লয়েড জীব তাদের জাইগোটে মিওসিস হয়, এই কথাটাই বলা আছে। সো মিওন কথার অর্থ হচ্ছে টু লেসন বা হ্রাস করা, এবং আমরা জানি মিওসিসে হচ্ছে হ্রাস হয়ে যায়। আচ্ছা, এখানে কতগুলো আবিষ্কারের নাম আছে, এখানে আমি কি কি প্রথমে আমি বলে দিচ্ছি। অ্যাসকারিস ক্রিমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের অ্যাডমিশনের জন্য। স্টার্সবুর্গার বা স্টারের বার্গার, উনি হচ্ছে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজন পর্যবেক্ষণ করেন, এবং ফারমান এবং মুর হ্রাসমূলক বিভাজন মিওসিস নামকরণ করে। তাহলে মিওসিস নামকরণ করেন ফারমার ও মুর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে মিওসিস নামকরণটা করে ফারমার এবং মুর। আর বোভেরি হচ্ছে গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এখানে সায়েন্টিস্টের নামের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের হ্রাসমূলক বিভাজন পর্যবেক্ষণ করেন, গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন, নিচের কোথায় প্রথম মিওসিস প্রথম পর্যবেক্ষিত হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে সাল এখানে একটাও পড়া লাগবে না, একটা সালও এখানে পড়ার দরকার নাই। এই অধ্যায়ের তো তোমরা জানো যে বিজ্ঞানীর নাম খুব কম, এবং তোমাদের আগেও আমি বিজ্ঞানীর নামগুলো বলেছি একটা স্টিকি নোটে লিখে ফেলতে। সো খালি জাস্ট বিজ্ঞানীর নামের পাশে এই যে শব্দগুলো লিখে রাখলেই ওই শব্দগুলোই বারবার দেখবা। ঘটনা কি এক্স্যাক্টলি তোমার না মনে রাখলেও হবে, যে বোভেরির সাথে হচ্ছে গোলকৃমি আসে, এবং গোলকৃমির সাথে আসে হচ্ছে মিওসিস, বাস এইটুকু জানলেই হবে। বোভেরি আসে, বোভেরির সাথে আসে মিওসিস, এবং হচ্ছে গোলকৃমি আসে। এরকম টার্মগুলো খালি তোমরা মেমোরাইজ করে ফেলবা। ওকে, এর বেশি কিছু দরকার নাই। আচ্ছা, এই যে এখানে লিখছে কার কখন মিওসিস হয়। নিম্ন শ্রেণীর জীবে, হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পর জাইগোটে। নিষেক হয়ে গেছে,
এই জায়গাটাতে নিষেক হয়ে গেছে, যৌন জনন মানেই নিষেক, সো এটাতে হয়ে গেল। আর উচ্চ শ্রেণীর জীবে, ডিপ্লয়েড জীবে আমাদের হচ্ছে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে হয়। আচ্ছা, সো আমাদের এখানে হচ্ছে টার্মিনাল মিওসিস কাকে বলে এগুলো বলেছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, মেগাস্পোর মাইক্রোস্কোপ। আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে এইটা যে অংশটা আছে, এই অংশটা পুরো কনসেপ্ট তোমার তখনই ক্লিয়ার হবে যখন তুমি শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম পড়বা। তুমি দেখো খেয়াল করে, শৈবাল ছত্রাকের মিওসিস নিষেকের ফলে জাইগোটের গঠনের পরে হয়, এই প্রকার মাইটোসিসকে জাইগোটিক মাইটোসিস বলে। আর হচ্ছে আরেকটা হচ্ছে টার্মিনাল মাইটোসিস। আচ্ছা, জাইগোটিক মাইটোসিস কি? যেখানে জাইগোটে হচ্ছে মিওসিস হয়, এই যে দেখো এখানে এই ঘটনাটা হচ্ছে জাইগোটিক মিওসিস, কারণ এটা জাইগোটে মিওসিস হইছে। আচ্ছা, এটা আজকে অনেক ডিস্টার্ব করতেছে, বারবার চলে আসতেছে। আচ্ছা, ওকে, সো এখানে হচ্ছে জাইগোটে মিওসিস হইছে, এই যে এই জায়গাতে জাইগোটে মিওসিস হইছে, এই জন্য এটা জাইগোটিক মিওসিস। আচ্ছা, আচ্ছা, সো এটাতে যেহেতু জাইগোটে মিওসিস হইছে, সো এটা হচ্ছে জাইগোটিক মিওসিস। ও শিট, এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু চালু করে নিই। হ্যাঁ, আর আরেকটা ছিল আমাদের টার্মিনাল মিওসিস কি। হ্যাঁ, আচ্ছা, এই যে টার্মিনাল মিওসিস, সেটা হচ্ছে ডিপ্লয়েড জীবে যখন হচ্ছে মিওসিস ঘটে, অর্থাৎ জনন মাতৃকোষে মিওসিস ঘটলে সেটা টার্মিনাল মিওসিস। টার্মিনাল মিওসিস হচ্ছে জনন মাতৃকোষে ঘটে, আর জাইগোটিক মিওসিস জাইগোটে ঘটে, শেষ, এর বেশি আর কিছু নাই। আচ্ছা, মানব জীবনের ধারাবাহিকতায় মিওসিসের যে অবদান, এটা না একটু মনোযোগ দিয়ে বসে 2 মিনিট নিজে রিডিং পড়বা এই অংশটা। এই অংশতে যা যা বলেছি আমি অলরেডি তোমাদের বুঝাই দিছি। এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট এখানে বুঝাইছে যে কেন আমাদের জাইগোটে মিওসিস হয়, কেন হচ্ছে জনন মাতৃকোষে মিওসিস হয়, এছাড়া এখানে কিছু নাই। আচ্ছা, মিওসিসের বৈশিষ্ট্য কখনোই পড়তে যাবা না, জীবনেও পড়তে যাবা না মিওসিসের বৈশিষ্ট্য, কারণ মিওসিসের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন পুরো মিওসিস পড়ে ফেলবা তখন এমনি পারবা। আচ্ছা, আমরা চলে আসি এখন মিওসিস প্রক্রিয়াতে। মিওসিস প্রক্রিয়া হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এবং 2 এর মাঝে একটা গ্যাপ ফেজ চলে, যেটাকে আমরা ইন্টারফেজ বলতে পারি। যেরকম তোমাদের এখন ইন্টারফেজ চলতেছে, কেন? কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবা, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে যাবা, এই কারণে তোমাদের হচ্ছে ইন্টারফেজ চলতেছে। সো এই যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে একটা গ্যাপ ফেজ চলে, সেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলতে পারি। আর যে কোনো কোষ বিভাজনের শুরুতে ইন্টারফেজ ঘটে, এটা আমরা অনেক আগের থেকে জেনে আসি। তাহলে আগে ইন্টারফেজ ঘটবে, তারপরে মিওসিস 1 ঘটবে, এরপর একটা গ্যাপ ফেজ চলবে, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস, যেটাতেও প্রিপেয়ার্ড হবে মিওসিস 2তে যাওয়ার জন্য, এবং সেটা হচ্ছে মিওসিস 2। এখানে আমরা একটু খেয়াল করব, মিওসিসে ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়ে যায়, তোমরা আমাকে বলতে পারবা যে এখানকার কোন স্টেজটাতে মিওসিসে ক্রোমোজোম সংখ্যা এক্স্যাক্টলি অর্ধেক হয়ে যায়? কোন স্টেজটাতে? আমি একটু ফেসবুকের কমেন্টও চেক করি। কোন ফেজটাতে হওয়া উচিত সবাই বলো তো? স্টেজ 2 অ্যানাফেজ। আচ্ছা, এখানে লেখা আছে বইতে অলরেডি, মিওসিস হওয়া উচিত মিওসিস 1, মানে মিওসিসের যে ক্রোমোজোম সংখ্যা যে হাফ, সেটা হওয়া উচিত মিওসিস 1-এ। এই জন্য মিওসিস 1-এর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এইটার মধ্যে অবশ্যই মেটাফেজ বা অ্যানাফেজ, এই দুটো স্টেজে যে কোনো একটা স্টেজে ক্রোমোজোম হাফ হবে। এটা আমরা সাসপেন্স রাখলাম, আমরা পরে দেখব যে এক্স্যাক্টলি কোন ফেজটাতে হচ্ছে মিওসিস ক্রোমোজোম নাম্বার হচ্ছে হ্রাস পায়।
একটা ফেজ থাকে যেটাতে হচ্ছে ক্রোমোজোম নাম্বার একদম অর্ধেক হয়ে যাবে এবং পরীক্ষায় আসে যে নিচের কোন ফেজটাতে ক্রোমোজোম নাম্বার হাফ হয়। তোমাদের মনে আছে যে প্রো মেটাফেজে কোন ঘটনা ঘটছিল? তোমরা আমাকে বলো তো। আমরা এখন ফুললি মাইটোসিসের উপর ডিপেন্ড করে মিওসিস পড়বো। ফুললি মাইটোসিসের কোন স্টেজে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়েছিল আমাকে বলো তো, কে সবার আগে বলতে পারে? সরি, হাফ না, মাইটোসিসের প্রোফেজে, আমি কোশ্চিন উল্টা করে ফেলছি। মাইটোসিসের প্রো মেটাফেজে কি ঘটনা ঘটছিল? একটাই ঘটনা ঘটে। মাইটোসিসের প্রো মেটাফেজে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কি আমাকে সবাই বলো তো। এটা কেমন কোশ্চিন? কোনটা বেটার, মিওসিস নাকি মাইটোসিস? দুটো ইম্পর্টেন্ট, দুটো তো দুই কাজের, তাই না? সবাই আমাকে বলো প্রো মেটাফেজে কোন ঘটনাটা ঘটে? প্রো মেটাফেজে স্পেসিফিক ঘটনা আসলে কোনটা, কি হওয়া উচিত প্রো মেটাফেজে? সবাই বলো দ্রুত। ওয়েব অ্যাপে গিয়ে বলো। এফবির কমেন্ট আপু জেনারেলি পড়ে না। আমি পড়ি, একটু টাইম দিয়ে পড়ি, যেহেতু আমার এইখানে এফবিতে কমেন্টগুলো কেন জানি হচ্ছে স্ক্রল ডাউন হয় না, আসে না। স্পিন্ডল যন্ত্র তৈরি, পরাগ, থ্যাংক ইউ ভাইয়া, বলতে পারছো। স্পিন্ডল তন্তুতে, এই স্পিন্ডল বানান ঠিক লেখো, তন্তু বানান হ্যাঁ লিখছো বাংলিশে, বুঝলাম। স্পিন্ডল যন্ত্র মানে স্পিন্ডল অ্যাপারেচার্স, হ্যাঁ, আর স্পিন্ডল তন্তু মানে স্পিন্ডল ফাইবার, যাই হোক স্পিন্ডল ফাইবার তৈরি। তোমরা এখানে খেয়াল করছো যে প্রোমেটাফেজ নাই মিওসিসে? কেন নাই? কারণ মাইটোসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজ যেটা, এটাতে এত নেগলিজেবল একটা ঘটনা ঘটে, সেটা আমরা এখানে মেটাফেজের মধ্যে ইনক্লুড করে দিই। এটা আমরা কোথায় ইনক্লুড করে দেই? মেটাফেজের মধ্যে ইনক্লুড করে দিই, আমাদের আলাদা করে এটা দরকার পড়ে না। ঠিক আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই আমরা? কার কোনো সমস্যা আছে? না, নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই যে মিওসিসের যে প্রোফেজ, এই প্রোফেজের যে 5টা উপপর্যায়, মানে প্রোফেজকে আবার 5টা জিনিসে ভাগ করা হয়েছে, এটা আমাদের পরীক্ষার জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। সো এটা আমাদের নোট করতে হবে, হ্যাঁ? আচ্ছা, সো নোট তোমাদেরকে আমি বলেছিলাম, এখন আমি আবার একটু দেখাই দিতে চাই। আমি তোমাদেরকে অবশ্যই, তোমরা সাইকেলে ভর্তি হয়েছো, আমি তোমাদেরকে অবশ্যই পড়াবো, বাট তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই। ওকে, একদম ক্লিয়ারলি দেখাবো, ভিডিওর মধ্যে ঢুকে দেখাবো যে নোট আমি তোমাদেরকে একদম A to Z করাই দিছিলাম। এটা একটু আমি দেখাইনি, একটু এটা রিলোড হোক। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমরা প্রোফেজ 1-এ যাব। সো প্রোফেজ 1-এর বিভিন্ন কথাবার্তা একটু বলে নিই আগে। মিওসিস 1-এর হচ্ছে 4টা ফেজ, মিওসিস 2-এরও 4টা ফেজ। সো এই যে 4টা ফেজের মধ্যে প্রোফেজ 1 যেটা, সেই প্রোফেজ 1টা অনেক দীর্ঘ পর্যায়, এমনকি মানুষের শুক্রাশয়ে মানে শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে প্রোফেজ হতে 1 সপ্তাহ সময় লাগে, বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে 1 মাস, পুরো মিওসিস হতে টাইম লাগে 1 মাস, ওর মধ্যে প্রোফেজই নিয়ে নেয় হচ্ছে 1 সপ্তাহ। বুঝতে পারছো? মানে একটা প্রোফেজ কি 8টা স্টেজের মধ্যে একটা, মানে প্রোফেজ 1 হচ্ছে 8টা স্টেজের মধ্যে একটা। ও তো হচ্ছে পুরো 1 সপ্তাহ নিয়ে নিতে পারে না, ও 1 সপ্তাহের হাফ নিতে পারতো, বাট ও একাই 1 সপ্তাহ নিয়ে নিছে। তার মানে ও কতটা বেশি টাইম নেয়। প্রোফেজ আমরা মাইটোসিসের ক্ষেত্রে পড়ছি, এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা, তো প্রোফেজের শুরুতে আমরা আগে পড়ে নিব যে লেপটোটিন মানে হচ্ছে কি, জাইগোটিন মানে কি, প্যাকাইটিন মানে কি, এবং ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলোর হচ্ছে মানে কি, এটা আমরা আগে পড়ে নিব। সো আমি আগে একটু যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখাই। এখানে নেট অনেক স্লো, নেট কাজ করতেছে না ঠিক মতন, হ্যাঁ। তোমরা এটি প্লেলিস্ট অপশনে যাবা, গেলে
তোমরা দেখবা যে এই প্লেলিস্টটা কমপ্লিট হয়নি, আমি করে দিব কমপ্লিট। এই প্লেলিস্টটা একটু খেয়াল করবা, এই প্লেলিস্টটা একটু খেয়াল করবা। এই প্লেলিস্টের যে ভিডিওটা আছে, এই ভিডিওর মানে এখানে মিওসিসের স্টেজগুলো হচ্ছে আমি পড়াই দিছি। এই ভিডিওর একদম লাস্টের যে মানে প্রত্যেকটা ভিডিওর লাস্টে একটা সামারি বা শর্টকাট অংশ আছে। এই ভিডিওগুলো কিন্তু অনেক এফোর্ট দিয়ে আমি বানিয়েছি। সো এই যে আমাদের লাস্টে এখানে অনেক ছবিও আছে, এই যে বুকের যে ছবিটা সেটাও এখানে আমি সব একদম ছবি সহ দিয়েছি। সো তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো খেয়াল করে, খেয়াল করছো এখানে কি লেখা আছে? যদিও লেখাগুলো একটু হচ্ছে আসতেছে, আমি একটু আমি যদি একটু সরে যাইতাম তাহলে ভালো হইতো, কিন্তু আমি তো সরতেছি না। দেখি আমাকে একটু সরানোর ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, একটু সরছি মোটামুটি। এই যে দেখো, একটা লেপটোটিনে কয়টা পয়েন্ট হবে এটা একদম সংক্ষিপ্ত করে এখানে আমি লিখে দিয়েছি। তোমরা যারা নোট করতে চাও তারা এই ভিডিওর লাস্টের অংশ, যেটা একদম লাস্টের দিকের জাস্ট 2 থেকে 3 মিনিট মেমোরাইজিং টেকনিক যে অংশটা, সেটুকু দেখলেই হয়ে যাবে। যেমন দেখো, আমরা জানি যে প্রোফেসের জল বিয়োজন হয়, সো এখানেও লেপটোটিনও সে জল বিয়োজন হবে। তারপরে ক্রোমোমিয়ার তৈরি, ক্রোমোমিয়ার কি সেটা তো আমি তোমাদেরকে সবই বুঝাই দিব। তারপর হচ্ছে অবিভক্ত, মানে এখনো ক্রোমোজোমটাকে অবিভক্ত মনে হয়। মানে আমরা পড়ছিলাম যে প্রোফেজ একে ক্রোমোজোম লম্বালম্বি, মানে প্রোফেজ যখন পড়ছিলাম মাইটোসিসের, ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি হয়, মনে আছে আমরা এটা পড়ছিলাম। এই যে আমরা লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি হবে, এই ঘটনাটা আমাদের হচ্ছে লেপটোটিনে ঘটবে না, এটা পরের স্টেজে ঘটবে, এটা হচ্ছে প্যাকাইটিনে ঘটবে 3 নম্বর স্টেজে। প্রথমে যদি সব করে ফেলি তাহলে তো আর লাগবে না আমি প্রোফেজ একের বাকি স্টেজগুলা। সো এখানে এটা স্পেশালি আমি মেনশন করব যে এখানে ক্রোমোজোমটা অবিভক্ত হয় না, এবং বুকে বিন্যাস দেখা যায়। বুকে মানে হচ্ছে ফুলের তোড়া, আমরা যখন কাউকে গিফট করি সেরকম একটা বিন্যাস এখানে দেখা যায়। তুমি যদি মাত্র জাস্ট এই 4টা শব্দ মনে রাখো, এবং এটা যে চিহ্নিতকরণ সেটা করার সময় তুমি যদি মাইটোসিসের যে চিহ্নিতকরণ আছে ওইটা যদি ফলো করো, মানে এখানে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপরে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, তারপর হচ্ছে বাহু, এগুলো পুরা মিলাই ক্রোমোজোম, এরকম তুমি সব কিছু যদি চিহ্নিত করতে পারো এবং এভাবে পয়েন্টের নাম করে তারপরে পয়েন্ট লিখতে পারো, তাহলে তোমার দুইটা উপকার হবে। একটা হচ্ছে তুমি পয়েন্টের যে নাম করছো সেটাতে হচ্ছে তোমার ভালো একটা মার্ক আসবে। অপরদিকে তুমি শুধু পয়েন্টের নাম, তুমি দেখো পুরো লেপটোটিন তুমি যদি 4টা লাইন পড়তে যাইতা, আমি কম করেই ধরলাম 4টা লাইন পড়তে যাইতা, তোমার কিন্তু মনে রাখতে অনেক কঠিন হতো। কিন্তু তুমি যদি 4টা শব্দ পড়ো তাহলে কিন্তু তোমার জন্য এটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। সো এই প্লেলিস্টের সবগুলো ভিডিওতে, এই প্লেলিস্টের সবগুলো ভিডিওতে এই যে দেখো এখানে হচ্ছে পুরো মিওসিস একটা কভার করে দেওয়া আছে, মানে প্রোফেজ এক যেটা লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সবগুলো 5টাই আছে। 5টা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার একদম লাস্টের অংশটা তোমরা যদি খালি প্লে করে ওই অংশটুকু যদি দেখে ফেলো তাহলেই, মানে পুরো ভিডিও দেখা তোমার দরকার নেই, তুমি যদি মনে করো যে পুরো ভিডিও আমি বুঝবো না, আমার দরকার নাই এত, তাহলে শুধু লাস্টের অংশটুকু প্লে করে, ঠিক একইভাবে আমার যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের যে ভিডিও আছে ওটা তো মেমোরাইজিং টেকনিকের যে পার্টটা, মানে এইটা এত এত আমার নিজের ক্লাস বলে আমি বলছি না, তুমি যদি খালি খাতার মধ্যে এই অংশগুলো লিখে রাখতে পারো, তোমার বায়োলজিতে জীবনেও অ্যাটলিস্ট এইচএসসিতে A+ আটকাবে না। হয়তো অ্যাডমিশনে গিয়ে তুমি কিছু আটকায় যেতে পারো যেহেতু শুধুমাত্র এটা টপিক ওয়াইজ এভাবে পড়া হচ্ছে, বাট তুমি জীবনেও এইচএসসিতে আটকাবে না। এইচএসসিতে উল্টা তোমার অনেক ভালো একটা মার্ক হচ্ছে অর্জন হবে। ঠিক আছে? আচ্ছা আপু, ক্লাস টাইমটা 7টা হলে ভালো হয়, আমারও দেরি হয়ে যায়, প্রাইভেট থাকে 6টা 15-তে শেষ হয়। আচ্ছা, কালকে কি তাহলে 7টায় ক্লাস নিব তোমরা এটা বলতেছো? যদি বলো তাহলে সবাই যদি বলো আমি 7টায় নিব, সমস্যা নাই। হ্যাঁ, না হলে প্লেলিস্টটা অনেক আগেই কমপ্লিট করে ফেলতাম। কি বলো ফারহান, এখন হচ্ছে কলেজে উঠো নাই, এখনই টাইম ম্যানেজ করতে পারতেছো না? টাইম ম্যানেজ না করার দিন তো পড়ে আসছে। এই যে কলেজে যাবা, আমাদের ফ্রেন্ডরা ছিল তারা কি করতো জানো, একটা সাবজেক্ট কলেজে একটা
আমাদের কলেজে যেটা হতো, একটা সাবজেক্ট হচ্ছে 3-4টা টিচারও পড়াইতো, কারণ কলেজে তো অনেক টিচার আছে, সবাই পড়াইতে চায়, যেন সবার কাছে একটু স্টুডেন্ট আছে। আমি টিচারদের খারাপ বলবো না, সবার তো এমনি ইকুয়াল রাইট দেওয়া উচিত, তো সবাই 3-4টা টিচার পড়াইতো। ওরা আবার একটা সাবজেক্ট 2টা টিচারের কাছে প্রাইভেটও পড়তো, মানে কতটা ওর্থলেস, কতটা ইউজলেস কাজ। আমার লাইফে মনে হয় এর থেকে ইউজলেস কাজ তো জীবনে হতে পারে না। তো হইতে পারে তুমি বাইরে পড়তেছো, আমি এটা অনেক সময় সাজেস্ট করি যে বাইরে একটা পড়তেছে, বাসায় একটা টিচার রাখছে, যে একটু পার্সোনাল গাইড বা একটু ভালোভাবে গাইডেন্স করার জন্য একটা টিচার রাখছে, দ্যাটস ওকে। বা তুমি বাইরে একটা কলেজের টিচার কাছে পড়তেছো, অনলাইনে কারোর ক্লাস করতেছো, দ্যাটস অলসো ওকে। বাট তুমি কিভাবে অনলাইনে একটা মানে অফলাইনে একটা সাবজেক্ট হচ্ছে 2টা টিচারের কাছে পড়ো, এটার কি কোনো ইউজেস আছে? আদতেও আছে এই জিনিসটার? কিন্তু তোমরা এগুলা করো। তারপরে আরেকটা জিনিস দেখি, বাংলা কোর্সে ভর্তি হয়ে যায়, বছরের শুরু থেকে বাংলা পড়ে। বছরের শুরু থেকে কি আসলেই বাংলা পড়ার দরকার আছে? মানে কোর্সে ভর্তি হও, বাট অফলাইনে কেমনে বাংলা পড়ো? একটা কোর্সে ভর্তি হয়ে থাকলা, আজকে বাংলা পড়তে মন চাইলো, কলেজে একটা পরীক্ষা আছে বা ইয়ে আছে, তুমি কোর্সের একটা ক্লাস হয়তো দেখে নিলা, তুমি কেমনে অফলাইনে হচ্ছে একদম ডে 1 থেকে বাংলা কোর্সে ভর্তি হও? এটা কি আসলে কোনো প্রয়োজনীয়তা আছে? এই যে তোমাদের এখন দেখবা যে আমি নিজেও আইসিটি পুরো কোর্স হচ্ছে অনলাইনে করছিলাম, কারণ আইসিটি কোর্স এত, মানে ইউটিউবে এত ভালো রিসোর্স আছে যেটা দেখে অনলাইনে করা যায়। ইংলিশ তুমি পড়তে পারো, ডে 1 থেকে ইংলিশ পড়ার দরকার আছে, কারণ ইংলিশ হচ্ছে যত প্র্যাকটিস করবা তুমি ইংলিশে তত ভালো হবে, আর ইংলিশে যত ভালো হবে এটা সারা জীবন কাজে লাগবে। তুমি বিদেশে যাইতে গেলেও কাজে লাগবে, দেশে থাকলেও তুমি যদি বিসিএস পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, সেখানেও ইংলিশ কাজে লাগবে। তো ডে 1 থেকে তুমি বাসায় ইংলিশ রেখে পড়ো বা বাইরে ইংলিশ রেখে প্র্যাকটিস করো। আমার যেরকম ক্লাস সিক্স থেকেই, আরও ছোট বয়স থেকে, আসলে ক্লাস 4 থেকে কিংবা তারও ছোট বয়স থেকে আমি ইংলিশ পড়তাম। আমার সব সময় সারা জীবন একটা, এক এক সময় এক একজনের কাছে পড়ছি, বাট সারা জীবন আমি একটা আপুর কাছে পড়ছি, সে আমার টেন্সের নলেজ অনেক ভালো করে দিছিল। আমি একটা ম্যাডামের কাছে পড়ছি, সে আমাকে গ্রামারের নলেজ অনেক ভালো করে দিছিল। আমি একটা বাসায় একটা ভাইয়ের কাছে পড়তাম, সে আমার ইংলিশ ফার্স্ট পেপারের নলেজ অনেক ভালো করে দিচ্ছে। এদের সবার কাছে আমি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতাম, সো আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হয়েছে। স্টিল আমি কিন্তু ইংলিশে অনেক কাঁচা, আমার ইংলিশের ভোকাবুলারি ভালো না, আমার ইংলিশের প্রোনাউন্সিয়েশন ভালো না, আমি কিন্তু ইংলিশে অনেক উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন করি, ঠিক আছে? কারণ এইটা আমার হচ্ছে নাই, আমি একদম অকপটে এই কথাটা বলতেছি, আমি সরিও বলে নিই স্টুডেন্টদেরকে অনেক সময় এই কারণে আমি উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন করি। বানান আমি মুখস্থ করার জন্য উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন শিখে হচ্ছে বানান মুখস্থ করছিলাম, স্পেলিং, সেই কারণে আমার হচ্ছে প্রোনাউন্সিয়েশন ইংলিশে অনেক বাজে। ওকে, তো ইংলিশে শেখার কোনো শেষ নাই, এটা ঠিক আছে। বাট কেমনে একটা সাবজেক্ট তোমরা অফলাইনে 2-4 জায়গায় পড়ো, এটা এটা মানে আমি একদম সামনাসামনি বলতেছি, ঠিক আছে? আপু আমি তো কলেজের লাইব্রেরিতে গিয়ে অনলাইনে ক্লাস করি। এই কলেজে বসে অনলাইনে ক্লাস করা এটা এখন একটা কমন সিনারিও। আমার সময় আমি কি করতাম জানো, কলেজে বসে তো আসলে অনলাইনে ক্লাস করা যায় না, যখন কলেজের ক্লাস চলে টিচাররা যে কি বলে, মানে সব কলেজ তো এক না, এটা বুঝতে হবে। মফস্বল শহরের যে কলেজগুলো থাকে এগুলো ম্যাক্সিমামই মানে ভালো এডুকেশন সিস্টেম আসলে প্রোভাইড করতে পারে না, দ্যাট যা ট্রু ভাই, ট্রু সত্য কথা, যেটা সত্য কথা। ঢাকার যে কলেজগুলো থাকে সেগুলোতে আসলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই টিচার হয় পড়ে। আমাদের এই যে এখন ইমিডিয়েট ব্যাচের যারা দেখলাম যে বেশ কলেজ, ঢাকা সিটি কলেজ, রাজুগুত্রা মডেল কলেজ, তারপরে হচ্ছে ইডেন কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, বিকর্ণেসা কলেজ, আমাদের সিনিয়ররা, আমার ব্যাচমেটরা হচ্ছে টিচার হয়েছে। সো ইভেন যারা হচ্ছে ভালো পড়াইতে পারতো ওরাই আসলে টিচারটা হয়েছে দেখলাম। তো ঢাকার কলেজগুলোর সিনারি আসলে ভিন্ন, বাট মফস্বল কলেজগুলোর ক্ষেত্রে এগুলোর ভালো এডুকেশন কতটাই প্রোভাইড হয় এটার অনেকটা সন্দেহ থাকে। আমি নিজেও কলেজে তো যাইতামই না খুব একটা, কলেজে গেলে হচ্ছে কলেজের মধ্যে বসে আমি হচ্ছে বই পড়তাম, মানে ওই স্যার আজেরা যাচ্ছে, আজেরা কথা বলতেছে, আমি ওর মধ্যে বসে আমার পড়াটা আমি কন্টিনিউ করতাম, মানে লাস্টের দিকে যখন আমার একদম সবকিছু নাকে মুখে হয়ে গেছে যে আমার পড়তেই হবে, ওই টাইমে আমি এটা করছি, ঠিক আছে? অফলাইনে পড়ি না, এসিএসসি 4টা সাবজেক্ট পড়ি। আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই, অফলাইনে পড়ো না ঠিক আছে, আমি যদিও অনলাইনে পড়াচ্ছি তারপর আমি একটা কথা বলে দিই, অনলাইনে পড়তে গেলে নিজের ইচ্ছাটা অনেক বেশি লাগে। তোমার যদি নিজের ইচ্ছাটা কম হয় তাহলে কিন্তু অনলাইনে পড়লে সমস্যা আছে। আমি যখন, মানে আমি ভুল করছি, আমি আমার ভুলের কথাটাই বলবো। আমি যখন অ্যাডমিশনে, মানে আমি যেহেতু সবসময় অনলাইনে পড়ে আসছি, নিজে নিজে পড়ে আসছি, সো আমি কি করছিলাম অ্যাডমিশনেও আমি হচ্ছে 2 দিন মাত্র কোচিং করে আমি ঢাকা থেকে চলে গেছি, আমার ঢাকায় অ্যাডজাস্ট হয় নাই, আমি চলে গেছি ঢাকা থেকে। তো আমি অ্যাডমিশনের সময় কোথাও আসলে কোচিং করছিলাম না, বাই
আনফর্চুনেট আর আনলাকি, এটা কোনো গর্বের বিষয় না, কারণ আমার এই কারণে আসলে অ্যাডমিশনের জার্নিতে ভয়াবহ ড্রাস্টিক্যালি ফেল হয়েছিল। জাস্ট এসএসসি আর এইচএসসি জিপি এর বলে আমি টিকেছিলাম, কারণ সব জায়গায় আসলে পজিশন যখন করতো সেম নাম্বার যখন হতো, আমার যেহেতু মোট মার্ক বেশি, আমার পজিশনটা তখন উপরে উঠে আসতো এই কারণে। এবং যেখানে যেখানে রিটেন পরীক্ষা হয়েছিল সেখানে সেখানে আমি ভালো করছিলাম, বাট যেখানে যেখানে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেখানে সেখানে আমি একদম আচ্ছা মতন বাজে রেজাল্ট করছিলাম। ইভেন আমি এখনো দাঁড়াই বলতেছি, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন আছে সেটাতে খুব পচা রেজাল্ট করছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি অ্যাডমিশনের সময় এমসিকিউ হচ্ছে পরীক্ষা দিছিলাম না, এটা একটা ব্যাপার ছিল। এটা তো একটা বাজে ব্যাপার ছিলই, যে এটা আমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে ভেজাল করছে। আরেকটা ব্যাপার, অ্যাডমিশনের সময়টা যেহেতু অনেক কম, আমাকে জোর করে পড়ানোর কেউ ছিল না, কারণ প্রতিদিন তো একটা পড়া দিচ্ছে, সেই পড়া নিচ্ছে, এটা তো হচ্ছে না। যেটা আমি যদি ঢাকায় এসে অফলাইনে কোচিং করতাম বা কুষ্টিয়াতে অফলাইনে কোচিং করতাম, ওই জিনিসটা আমার থাকতো। তো অনলাইনে পড়তেছো খুবই ভালো কথা, কিন্তু নিজের পড়া নিজে পড়তে পারতেছো কিনা এটা দেখো। কারণ এখন তো আমি তোমাকে এখান থেকে এই পড়ো এটা বলতে পারবো না। আমি কি করতে পারবো, সর্বোচ্চ আমি ক্লাসের পড়াটা ক্লাসে করাই দিতে পারবো। তোমরা এটা চেষ্টা করবা যে যে ক্লাসের পড়া ক্লাসে করাই দেয়, যে টিচার হচ্ছে বই দেখায় পড়ায়, সেগুলো একটু হচ্ছে মানে করতে, তাহলে তোমাদের অ্যাটলিস্ট লাভটা হবে। সো নিজে অনলাইনে যেহেতু পড়তেছো, অফলাইনে পড়তেছো না, নিজের পড়াটা নিজে দিন শেষে করতে পারতেছো কিনা এটা একটু ইনশিওর করো। কারণ অফলাইনে গেলে অনেক সময় দেখা যাচ্ছে স্যারেরা আমার সাথে রিপিট করো বলে পড়ানো হয়ে যায়, বা বাসায় একটা টিচার থাকলে সে নিয়মিত পড়া নেওয়ার জন্য তোমাকে পুশ করে, বা তোমার সামনে 2-4টা কথা বললে তোমার কিন্তু এটা মেমোরির মধ্যে ঢোকে। কিন্তু এটা হচ্ছে অফলাইনে আসলে মানে অনলাইনে কিন্তু হয় না। তো অনলাইনে পড়া খুবই ভালো ব্যাপার, টাইম অনেক সেভ হয়, বাট নিজের ইচ্ছাটা 100%-এর বেশি থাকতে হবে, না হলে আসলে হবে না। আচ্ছা, সো চলো অনেক কথাবার্তা বললাম, আমরা হচ্ছে লেফট রুটিনে চলে যাই। ওকে, সো আমি যেটা পড়াচ্ছিলাম, আচ্ছা আমি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে লেপটোটিন। সবাই একটু খেয়াল করো, লেপটোটিনের শুরুতে বলেছে লেপটোটিন মানে হচ্ছে, লেপটোস মানে ফাইন অথবা থিন মানে চিকন, এবং সব কিছুর টিন মানে হচ্ছে সুতা। এই সুতা কাকে ইন্ডিকেট করছে? এই সুতা ইন্ডিকেট করছে হচ্ছে ক্রোমোজোমকে। এই সুতা কাকে ইন্ডিকেট করছে? ক্রোমোজোমকে। আচ্ছা, সো 1 নম্বর হচ্ছে আমাদের জল বিয়োজন মাধ্যমে শুরু হয় এবং লেপটোটিন উপপর্যায়। ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো সংকুচিত পুরু হতে থাকে। তাহলে তুমি চাইলে এটাকে কিন্তু 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখতে পারো, যে ক্রোমোজোমের খাটো মানে হচ্ছে এবং হচ্ছে মোটা। এবার একটা বোনাস পয়েন্ট বলি, দেখো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন সবগুলো স্টেজে একটা লাইন আছে, সেটা হচ্ছে ক্রোমোজোম আরো খাটো মোটা হয়, ক্রোমোজোম আরো খাটো মোটা হয়। মানে তুমি যদি পরীক্ষায় কিছু নাও পারো, আমার এই কথাটা যে শুনছো না, এটা মনে রাখলে তুমি প্রত্যেকটা পয়েন্টের একটা পয়েন্টের নাম লিখে দিয়ে আসতে পারবা। সেটা হচ্ছে ক্রোমোজোম আরো খাটো মোটা হয়, ক্রোমোজোম আরো খাটো মোটা হয়, প্রত্যেকটা পয়েন্টেই আছে। আচ্ছা, তো ক্রোমোজোম খাটো মোটা হলে আমি কি বলেছিলাম? রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোম খাটো মোটা হলে মাইক্রোস্কোপের নিচে বেশি ভালোভাবে মানে হচ্ছে দৃষ্টিগোচর হয়। এই কথাগুলো সেম এখানে থাকবে, অর্থাৎ আগের মতোই থাকতেছে, সবকিছুই আগের মতোই থাকতেছে। আচ্ছা গেল, এবার আমি পড়বো একটা নতুন টার্ম, সেটা হচ্ছে আমার 3 নম্বর টার্ম বলতে পারি, সেটা হচ্ছে ক্রোমোমিয়ার তৈরি। তো ক্রোমোমিয়ার কি আমরা দেখি। ক্রোমোমিয়ার হচ্ছে স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং এর জন্য মোটা ব্যান্ড হিসেবে লক্ষণীয়। অর্থাৎ এটা যদি একটা ক্রোমোজোম হয়, এর মধ্যে এরকম ডট 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 থাকলে সেটাকে আমরা ক্রোমোমিয়ার বলি। তোমরা চাইলে ক্রোমোমিয়ার লিখে গুগলে সার্চ দিতে পারো, দেখবা যে ক্রোমোমিয়ার কি জিনিস সেটা দেখাইছে, যে ক্রোমোজোমের মধ্যে যখন একটা মোটা মোটা দাগের তৈরি হয়, ডটের তৈরি হয়, কয়েলিং এর তৈরি হয়, এই জিনিসটা হচ্ছে আমার ক্রোমোমিয়ার। ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমগুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। আমরা বলেছিলাম যে এই পর্যায়ে কিন্তু ক্রোমোজোম মাঝ বরাবর বিভক্ত হবে না, যেটা মাইটোসিসে হয়েছিল। তো এটা আমাদের 5 নম্বর। আচ্ছা, 6 নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে, মানে এটা যদি একটা নিউক্লিয়ার এনভেলপ হয়, এইটার কাছাকাছি এরকম একটা জায়গায় ক্রোমোজোমগুলো এরকম ভাবে সজ্জিত হতে শুরু করে, যেটাকে আমরা হচ্ছে ফুলের তোড়ার মতো দেখাই, এবং অনেক সময় একে বুকে বলা হয়, যেটা হচ্ছে বিজ্ঞানী ডার্লিংটন বলেছেন। এই নামটা একটু পড়তে হবে। ডার্লিং, তোমরা গানটা শুনছো না? ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো। আমার তো খুব পছন্দের গান ছিল। ঠিক আছে, আমি যখনই বাজতো তখনই আমি হচ্ছে, তখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমি খুব হচ্ছে নাচতাম এই গানের সাথে। সো এই যে ডার্লিং, ডার্লিং কি করে? ডার্লিং হচ্ছে সবসময় ফুল দেয়। সো এই ফুল বুকে বিন্যাস
ওনার নাম থেকেই তো মানে ওনার মাথা থেকে তো এরকম নাম আসবে, এটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার। সো এটাকে পোলারাইজড বিন্যাস বলে। পোলারিটি, পোলার মানে কি? পোলার মানে হচ্ছে পোল তৈরি, মানে প্রান্ত তৈরি। সো এটা কিন্তু এক প্রান্তে তৈরি হয়, সেজন্য এটা হচ্ছে পোলারাইজড বিন্যাস। সবাই ক্লিয়ার হইছো? লেপটোটিনের কোনো সমস্যা আছে? একদম পানির মতো করে বুঝাই দিলাম না? এটা আসলেই পানি। বায়োলজি বুঝলে বায়োলজির প্রতি এত ভালো লাগা কাজ করবে। আমি জীবনে, আমার বায়োলজি ফেভারিট সাবজেক্ট ছিল না, কিন্তু আমার কিন্তু এখন বায়োলজি পড়তে বেশ ভালো লাগে। বাট কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা আসলে থেকেই গেছে। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সাবজেক্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আমার একটা প্ল্যান আছে, তোমরা একটু আমাকে জানাবা যে এটা করলে কেমন হয়। আমার একটা প্ল্যান আছে কি জানো, আমার খুব ইচ্ছা আছে যে আমি অর্গানিক কেমিস্ট্রি নিজের হাতে, তোমাদের যে হাজারি নাকসারের বইটা আছে একটা নোট করব, ঠিক আছে? করে তোমাদের মানে তোমাদের জন্য হচ্ছে নোট করব, তোমরা যারা চাবা সেটা হচ্ছে এটা মানে নিতে পারবা। ওকে, আমি চেষ্টা করব। আমার ভয়েসে গান একটু সুন্দর শোনায় না, আমার ভয়েস খুবই বাজে, ঠিক আছে? আমার হাজব্যান্ড সবসময়, আমি যখন আমি শুধুমাত্র গান গাই হচ্ছে আমার হাজব্যান্ডের সামনে, সত্য কথা যেটা। সো ও, তাও মনে করো না যে খুব সুরেলা কণ্ঠে খুব রোমান্টিক ভাবে গান গায়, এরকম না। মাঝে মাঝে দেখা যাচ্ছে থাকে না দুষ্টুমি করে বিভিন্ন গান টান গাই, তো তখন আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ তোমার সুরটা শুনলে মনে হয় কি যে একদম মানে ঘুমিয়ে যায়, তাই মনে হয়, এত সুন্দর সুর তোমার। তো আমার সুর অনেক বাজে, এটা আই নো। হ্যাঁ, কারণ আমি একমাত্র গানটাই শিখি নাই, আদারওয়াইজ সব কিছুই শিখছিলাম। আচ্ছা, সো ওকে, আমি এখন বলবো ফারহান হচ্ছে ক্লাসে অনেক মনোযোগ থাকো। ফারহান, আহ, মুবাশিরুল, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি ক্লাসে অনেক বেশি মনোযোগ থাকো। এত বেশি মনোযোগ এতক্ষণ ধরে দেওয়া এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। আই এম সো ব্লেসড যে তুমি আমার স্টুডেন্ট এবং হচ্ছে মানে আমার কাছে পড়ছো এবং এতক্ষণ ধরে ক্লাসে মনোযোগ থাকো। আই এম সো হ্যাপি ফর ইউ। ইনশাল্লাহ দোয়া করি তুমি জীবনে অনেক ভালো কিছু করো। তুমি আমাকে একটু জানাও যে তোমার লক্ষ্য আসলে কোনটা, তুমি কোনটাতে পড়তে চাও, বুয়েট, মেডিকেল নাকি হচ্ছে ঢাবি, আমি একটু জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, সো জাইগোটিন, যেটা জাইগোট মানে কি? জোড়া, যেরকম হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় সেটাকে আমরা জাইগোট বলি, তোমরা এটা জানো। একইভাবে জাইগোস মানে হচ্ছে যে জোড়া। এখন আমাদের একটু বুঝতে হবে আমাদের ক্রোমোজোমগুলো কিন্তু জোড়া বেঁধে বেঁধে থাকে, তোমরা এটা জানো, হ্যাঁ? সো এই পর্যায়ে ক্রোমোজোমগুলা জোড়া বাঁধে। এই যে এখানে কতগুলো টার্মস আমরা পড়বো, এই যে ক্রোমোজোম যে দুটো জোড়া বাঁধে, আমি একদম সহজে আঁকাই দিই, দেখো এখানে আমরা কয়েকটা টার্ম পড়বো। ক্রোমোজোম জোড়া বাঁধে, একটা বাবা থেকে আসে, একটা হচ্ছে মা থেকে আসে। আমাদের বডির যে 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোমই জোড়া বাঁধে, এবং জোড়া বাঁধার সময় ওরা খেয়াল করে যে মায়ের 1 নম্বর ক্রোমোজোমের সাথে বাবার 1 নম্বর ক্রোমোজোম ওরা হচ্ছে জোড়া বাঁধে। এই যে ক্রোমোজোম জোড়া যে বাঁধলো, এই দুটো ক্রোমোজোমকে একসাথে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। এবং এই ক্রোমোজোম জোড়া বাঁধার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে সিন্যাপসিস। এটা হচ্ছে প্রক্রিয়ার নাম, প্রক্রিয়ার নাম, ঠিক আছে? আর এই দুটো ক্রোমোজোম একসাথে হচ্ছে বাইভ্যালেন্ট, বাই মানে হচ্ছে 2। আর এই দুটো ক্রোমোজোম এরা হচ্ছে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি বলতো? মানে আমাদের বডির যে 46টা ক্রোমোজোম আছে, এরা প্রত্যেকে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমকে ভালোবাসে, একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে থাকতে চায়। এই ক্রোমোজোমের এইখানে যেই জিন আছে, এখানে যদি বলে যে লম্বা হওয়ার জিন, তাহলে এখানেও কিন্তু লম্বা হওয়ার জিনই থাকে। এবং এই ক্রোমোজোমগুলো আকার, আকৃতি, গঠন সব কিছু হচ্ছে সিমিলার হয়। বুঝাতে পারছি আমি? আচ্ছা, গেল। সো এই যে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, বাইভ্যালেন্ট এবং সিনাপসিস, তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোম একত্রিত হয়ে তৈরি করে বাইভ্যালেন্ট, এবং এই বাইভ্যালেন্ট তৈরি করার প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস। আমাদের জাইগোটিনে এই ঘটনাটাই ঘটে। এই ঘটনাটা আমরা হচ্ছে 3টা পয়েন্ট উল্লেখ করব। কি কি? হোমোলোগাস ক্রোমোজোম, বাইভ্যালেন্ট এবং সিনাপসিস, এটা আমাদের 3টা পয়েন্টের নাম। আর একটা তো বোনাস পয়েন্ট আছে, ক্রোমোজোম আগের থেকে বেশি খাটো মোটা হয়, আগের থেকে বেশি খাটো মোটা হয়। সবাই ক্লিয়ার হইছো? এই কথাটা এখানে বলছে, এর থেকে আর কিচ্ছু নাই। এছাড়া আরেকটা বলেছে যে এই জোড়া সৃষ্টি কার্যক্রমটা কিভাবে হয়, মানে জোড়া যে বাঁধলো এটা কিভাবে হয়। এটা হতে পারে যে এখান থেকে শুরু হয়েছে হয়ে এই পর্যন্ত গেছে,
হতে পারে সেন্ট্রোমিয়ার থেকে শুরু হয়ে 2 দিকে গেছে, অথবা মাঝখান থেকেও শুরু হতে পারে। এই একটা জোড়া সৃষ্টি কিভাবে হয়, যে কোনো জায়গা থেকে হতে পারে। আচ্ছা ঠিক আছে। সো ট্রিপলেট, ডিউ মেডিকেল, বুয়েট, লাইক, রাকিবুল ভাই। আচ্ছা রাকিবুল ভাই তো বুয়েটের ছিল, ঠিক আছে। রাকিবুল ভাই আবার মেডিকেলের কবে হইলো, এটা তো আমি জানতাম না। ঠিক আছে, বাট ফারহান, তোমার আইডিয়াটা আমার ভাল লাগছে। ইউ আর জাস্ট লাইক মি। আমার একটা, কিন্তু আমার লাইফের এটা কিন্তু একটা খুবই ভুল ডিসিশন ছিল। আমি একটু ক্লিয়ার করি এই ব্যাপারটা। আমাদের অনেকেরই টার্গেট থাকে, আমার ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি ঢাবি, বুয়েট, মেডিকেল তিনটাতে চান্স পাবো, দেন আমি একটা চয়েস করব, এবং চয়েস ওয়াজ অবভিয়াসলি হবে হচ্ছে বিটুইন ডিইউ আর হচ্ছে বুয়েট, নেভার হচ্ছে মেডিকেল। আমার এটা ইচ্ছা ছিল। এটা যারা শুনতেছো তাদের সবার জন্য আমি কথাটা বলতেছি, কারণ শুরুর দিকে আসলে এরকম টার্গেট আমাদের অনেকের থাকে, আমার তো একদম শেষ পর্যন্ত এই টার্গেটটা ছিল। তো পরে যেটা হলো যে এটা টার্গেট কেন ছিল, এটা টার্গেট এই কারণে ছিল যে আমি যে ডিউতে পড়বো আমাকে কেউ যেন কখনো বলতে না পারে যে আমি হচ্ছে বুয়েটে চান্স পাই নাই দেখে ডিউতে পড়ছি, আমি ডিএমসিতে চান্স পাই নাই দেখে ডিউতে পড়ছি। কারণ দেখো, একটা স্টুডেন্ট যে সবসময় ভালো রেজাল্ট করে আসছে বা ভালো করছে, তারা সবাই আসলে কম বেশি বুয়েট, মেডিকেল, ঢাবিতে পড়া ডিজার্ভ করে, হ্যাঁ। এবং পরে এটা প্রমাণ করার জন্য আমি ঢাবিতেও 4/4 পাইছি, যে আমাকে যেন কেউ না বলতে পারে যে আমি খারাপ স্টুডেন্ট। আমার মেনলি ঢাবিতে ফার্স্ট ইয়ারে 4 পাওয়ার মোটিভই এটা ছিল, যে আমি যেহেতু বুয়েট মেডিকেল টার্গেট নিতে পারছিলাম না লাস্ট মোমেন্টের দিকে গিয়ে, সো আমার কাছে মনে হয়েছিল অ্যাটলিস্ট এখন আমাকে সবাইকে, মানে সবাইকে প্রুফ করতে হবে বা নিজেকে প্রুফ করতে হবে, এটা একটা ব্যাপার ছিল। সো আমি যে কথাটা স্পেসিফিক্যালি তোমাদের বলতেছি যে এটা খুবই ভালো জিনিস, এবং অনেকে কিন্তু তিনটাতে চান্সও পায়। বিশেষ করে যারা শুরুর দিকে থাকে তারা আসলে দেখা যায় সবগুলোতেই চান্স পায়, বাট এমন হয় যে হয় ডিএমসি আর ডিইউ হয়েছে, অথবা বুয়েট আর ডিইউ হয়েছে। বুয়েট, মেডিকেল, ডিইউ এই তিনটাতে শুরুর দিকে একসাথে পজিশনে থাকা স্টুডেন্ট আসলে খুব কম। তো এইটা খুবই ভালো ডিসিশন, বাট একটা কাজ করতে হবে, তোমাকে যে কোনো একটা টার্গেট রাখতে হবে। তুমি যখন একটাতে ভালো করার টার্গেট রাখবা, আমি তোমাকে বলতেছি তোমার অটো বাকিগুলা হয়ে যাবে। আর বাকিগুলো না হলে না হলো, বাট একটা তো ইনশিওর হলো। আমি এই কাজটা করতে গিয়ে যেটা হয়েছে, মানে হচ্ছে আমি যে আজকে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তেছি, এটার মেন কারণটাই ছিল যে আমার টার্গেট ছিল যে আমি সবগুলোতে চান্স পাবো, না হলে কিন্তু আমি আজকে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ার কথা না। আমার হচ্ছে কেমিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে বা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি যেটা বলে, বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটাতে পড়ার কথা। সো আমার এটা একটা ভুল ডিসিশন ছিল। এই জন্য টার্গেট তুমি তিনটাতে চাইতেই পারো, বাট তোমাকে টার্গেট রাখতে হবে একটা, বাকিগুলো বাই ডিফল্ট হবে। একটাতে বেস্ট টার্গেট যখন রাখবা, তখন বাকিগুলো বাই ডিফল্ট হবে। অ্যাডমিশনের সময় বসে তুমি যদি তিনটা অ্যাডমিশনের কোশ্চেন অ্যাট এ টাইম সলভ করতে যাও, এটা তোমাকে ড্রাস্টিক্যালি হচ্ছে এফেক্ট ফেলাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অনেকেই আছে সব জায়গায় টপ র্যাঙ্ক, একজন না, অনেকে আছে, অনেকেই আছে, বাট এই অনেকেটা অনেক কম, এটা তুমি একটু খেয়াল করো। অনেক স্টুডেন্ট একসাথে এতগুলো টার্গেট নিতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যায়। আমি বিশ্বাস করি ওদের টার্গেট আসলে একটাই ছিল, বাকিগুলো বাই ডিফল্ট ওদের অটোমেটিক্যালি হয়ে যাবে। যে ডিএমসিতে পজিশন পাইছে সে ঢাকা ইউনিভার্সিটিতে বসলেই সে একটা পজিশন পাবে, এটা এটা জানা কথা। যে বুয়েট একটা পজিশন পাইছে সে ঢাকা ইউনিভার্সিটিতে বসলেই একটা পজিশন পাবে, ঠিক আছে। ওকে, লাইফ যে কত লম্বা এটা তোমরা হচ্ছে পরে টের পাবা। ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলেই সব অ্যাচিভড, ব্যাপারটা এরকম না। লাইফ গোজ অন। দেখো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, অনেকে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্সই পায়নি। আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার পরেও নিজেকে বারবার বারবার প্রুফ করতে হয়েছে। কতটা ডেডিকেশন, কতটা ইয়ার্স অফ কন্টিনিউটি থাকলে মানে হচ্ছে, মানে এইরকম রেজাল্ট করা যায়, না হলে আসলে এরকম রেজাল্ট করা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখানে কারেন্ট চলে গিয়েছে,
সো আমরা হচ্ছে প্যাকাইটিনটা নেক্সট ক্লাসে পড়ি, কারণ প্যাকাইটিনে আমরা হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো। প্যাকাইটিনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে পরীক্ষায় এসে বসে আছে এরকম একটা স্টেজ। এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের হচ্ছে মিওসিস শেষ হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে আমরা মিওসিস শেষ করবো, এবং পরের ক্লাসে হচ্ছে আমরা কি পড়বো, পরের ক্লাসে আমরা আমাদের ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে কোষচক্র, এটা পড়ে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ করে দিব। তারপরে তোমরা যদি চাও আমি হচ্ছে একটু পুজোর ছুটি দিয়ে তারপরে বাকি দুটো ক্লাস নিব, আর না হলে হচ্ছে একবারে নিয়ে নিব, এটা তোমাদের কাছে আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করে নিব। সো আগামীকালকে আমরা মিওসিসের দ্বিতীয় ক্লাসে দেখা করব। সবাই একটু আমাকে বলো সবাই সবকিছু বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ কারেন্ট আমারও চলে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, তো আমি আর এখানে কন্টিনিউ করলাম না, ঠিক আছে। ওকে ঠিক আছে আরজু। ওকে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো। কালকের ক্লাসে আমি বাদবাকি সমস্যার সমাধান করে দিব, প্রশ্নটা কালকের ক্লাসে নিব। সো সবাইকে আল্লাহ হাফেজ।